বাংলাদেশের মানুষ আমরা সবসময় নির্বাচন খুব পছন্দ করি, কিন্তু গত 15 বছরে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যে নির্বাচন থেকে দূরে থাকতে পারলে মানুষ যেন বেঁচে যায়, এই ধরনের একটা অবস্থা তৈরি হয়েছে। এটা এই অবস্থা থেকে ফিরে নিয়ে আসার যে সুযোগ সৃষ্টি হয়েছে, দুর্ভাগ্যক্রমে সেই সুযোগটাও যেন আমরা অলমোস্ট হারাতে বসার উপক্রম হয়েছে। গত কয়েক মাসে বিশেষ করে কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনাগুলোতে মানুষ কিন্তু অনেক উদ্বিগ্ন হয়ে উঠেছেন এবং মানুষ ভাবছেন, আবার নতুন করে ভাবছেন যে নির্বাচনটা আদৌ হবে কি। আমাদের দুর্ভাগ্য যে আমরা যখনই একটা সুযোগ পাই, দেখা যায় যে কিছু কিছু মহল, কিছু কিছু ঘটনা সেই সুযোগগুলোকে বিনষ্ট করে দেয়। আমরা সেই সম্ভাবনাটাকে দূর করে আমরা সত্যিকার অর্থেই একটা আশার সঙ্গে আমরা সামনে নির্বাচনের দিকে যেতে চাই। আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রথম থেকেই আমরা নির্বাচনের উপরে খুব জোর দিয়ে আসছিলাম। এর জন্য আমাদেরকে অনেকেই আবার খোঁটা দিয়েছেন, বলেছেন যে বিএনপি শুধু নির্বাচনে যেতে চায়, ক্ষমতায় যেতে চায়। কিন্তু এখন এটা প্রমাণিত হচ্ছে যে বিলম্বের কারণে অনেকগুলো ঘটনা তৈরি হয়েছে, অনেকগুলো সুযোগ সৃষ্টি হয়েছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার কিছু সম্ভাবনা তৈরি হয়েছে। তা আমরা নির্বাচনমুখী দল, যে কারণে আমরা সবসময় নির্বাচন চেয়েছি এবং আমরা যেহেতু আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাওয়ার, সুতরাং আমরা নিজেদেরকে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে মনে করি এবং সে কারণেই আমরা আগে থেকেই কিছু কাজ করতে শুরু করেছি। আমরা এত নির্যাতন যন্ত্রণার মধ্যেও কিন্তু আমাদের মূল জায়গাগুলো থেকে আমরা সরে যাইনি। অর্থাৎ আপনারা জানেন যে 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ভিশন 2030 বলে একটি কর্মসূচি তিনি জনগণের সামনে একটা প্রস্তাব তুলে ধরেছিলেন। সেই প্রস্তাবেই কিন্তু এখন এই সংস্কার কমিশনের মাধ্যমে যে বিষয়গুলো এসছে তার অনেকগুলো সেখানে ছিল। অর্থাৎ একটা রাজনৈতিক স্ট্রাকচারটাকে বদলানো দরকার, এটা আমরা তখনই উপলব্ধি করেছি এবং উপলব্ধি করেই আমরা কিন্তু তখন এই ভিশন 2030 আমরা দিয়েছিলেন। এবং সেখানে আপনার আজকে যে বাইক্যামেরাল লেজিসলেচার, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য স্থাপন করা, ক্যাবিনেট এবং ক্যাবিনেটের মধ্যে একটা সামঞ্জস্য স্থাপন করা, বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা, মিডিয়ার সম্পূর্ণ স্বাধীনতা, এই বিষয়গুলো কিন্তু আমরা এই ভিশন 2030-তেই আমরা এটা উল্লেখ করেছি। তখন আমরা তখনই অনুভব করেছিলাম যে আমাদের দেশের অর্ধেক হচ্ছে নারী। তো এই নারীদের ক্ষমতায়নের জন্য, তাদের জন্য রাজনীতিতে তারা যেন আরো ভূমিকা রাখতে পারেন, তার জন্য তাদের বিশেষভাবে ভূমিকা রাখার জন্য আমরা সেই বিষয়গুলো সেখানে তুলে ধরেছিলাম। যাই হোক, পরবর্তীকালে যখন আমরা একদিকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করছি, সংগ্রাম করছি, যখন ফ্যাসিস্ট শক্তি আমাদেরকে দাঁড়াবার পর্যন্ত জায়গা দিচ্ছে না, আমাদের দলের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, প্রায় 20,000 নেতাকর্মীকে হত্যা করেছে, আমাদের ইলিয়াস আলী সহ প্রায় 1700 নেতাকর্মীকে গুম করে দিয়েছে। সেই অবস্থার মধ্যেও কিন্তু আমরা আরেকটি প্রস্তাব আমরা নিজেরা করেছিলাম, প্রথমে 10 দফা, তারপরে 27 দফা এবং পরবর্তীতে আমাদের সঙ্গে যারা আন্দোলন করছিলেন তাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আমরা 31 দফা আমরা একটা প্রণয়ন করেছি এবং সেটা জাতির সামনে আমরা তুলে ধরেছি। আপনারা যদি সেই 31 দফা দেখেন তাহলেই দেখবেন যে সেই 31 দফার মধ্যেই আমরা কিন্তু আমাদের ধারণাগুলো, আমরা কি করতে চাই ক্ষমতায় গেলে, আমরা কি করব, সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। এবং সেই 31 দফার মধ্যে আমি পুরোটা আপনাদের সামনে বলতে চাই না, আমরা কয়েকটা কথা আপনাদের সামনে বলতে চাই যেগুলো আমরা তখনই বলেছিলাম। জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, এটা আমরা বলেছিলাম 2022 সালে। আমরা বলেছিলাম সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন করার জন্য, ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন। এটা ছিল আমাদের রাজনৈতিক চিন্তা, অর্থাৎ পলিটিক্যাল স্ট্রাকচারটার জন্য। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপরিবর্তন, যেটা অলরেডি এসে গেছে। তখন আমরা
আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার সম্পর্কে বলতে গেলে আমাদেরকে তখন সবাই বিদ্রুপ করতেন, বিশেষ করে আমরা যখন বিরোধী দলে ছিলাম। এমনকি বিদেশিরা পর্যন্ত, পশ্চিমা বিশ্ব পর্যন্ত বলতো দ্যাটস এ ডেড ইস্যু। কিন্তু এটা প্রমাণিত হলো এখন যে এটাই হচ্ছে একমাত্র পথ, যে পথে আপাতত, যেহেতু আমাদের রাজনৈতিক সংস্কৃতি এটা আপনার এমন ধরনের যে যেখানে আমরা একজন আরেকজনকে আস্থার মধ্যে নেই না, সেইখানে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাই হচ্ছে নির্বাচনের সময়কে অবাধ সুষ্ঠু নির্বাচন করার একমাত্র পথ, সেটা প্রমাণিত হয়েছে। আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর 2 মেয়াদ নির্ধারণ। আমরা 22 সালে বলেছিলাম। আমি এটা এই জন্য আবার রিপিট করছি যে এই কথাগুলো কিন্তু আমরা আগে বলেছি এবং আমরা এগুলোতে কমিটেড। বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভায় উচ্চ কক্ষের প্রবর্তন, অর্থাৎ আপনার যেটাকে আমরা আপার হাউস বলছি, সেই আপার হাউস। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার সংস্কার ও সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন শক্তিশালীকরণ। এইগুলোই ছিল আমরা যেগুলো আজকে যেগুলো কমিশন থেকে বেরিয়ে এসছে, 6টা কমিশন থেকে, তার বেশিরভাগই কিন্তু আমাদের এই 31 দফার মধ্যে রয়ে গেছে। এরপরে আমরা তখন আমরা ভেবেছিলাম যে আমাদের অর্থনীতি যেভাবে ধ্বংস করা হয়েছে, একে তো আপনার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, আমাদের যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউশনগুলো, অন্যদিকে আমাদের ইকোনমিক ইনস্টিটিউশনগুলো তো ধ্বংসই, এবং ওখানে একটা অলিগার্কি তৈরি করা হয়েছে। কোটি কতক মানুষ রাষ্ট্রীয় সহযোগিতায় তারা পুরো দেশের সম্পদকে লুট করে নিয়ে চলে যাচ্ছেন। এটা নিয়ে আমাদের অর্থনীতিবিদরা অনেক কথা বলেছেন। আমি পেছনে দেবপ্রিয় ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি, রাশেদ তিতুমিরকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু অনেক কথা বলেছেন সেই সময়। আমরা অর্থনীতির জন্য একটা স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণভাবে আমরা একটা পেপার তৈরি করেছি, যে পেপারগুলো আমরা ইতিমধ্যেই আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি। আমরা মনে করি যে আমাদের এই অর্থনৈতিক যে পরিকল্পনাগুলো আমরা নিয়েছি, এই পরিকল্পনাগুলো বাংলাদেশে নিশ্চয়ই আমরা মনে করি যে ক্রাইসিসটা কাটিয়ে উঠে আমরা এমন একটা জায়গায় যেতে পারবো। এটা আমি জানি একদিনে সম্ভব নয়, 2 দিনে সম্ভব নয়, কিন্তু 5 বছরে আমরা পর্যায়ক্রমে সেই জায়গায় পৌঁছতে পারবো, যে জায়গায় গিয়ে আমরা একটা স্থিতিশীল জায়গায় দাঁড়াতে পারবো।